আমাদের তো ধমকি দিচ্ছি, তো বলছি যে ক্ষমতা গেলে সবাইকে খুন করে ফেলে দেবে। যদি ইডি জেনে যায় যে ওনার মমতা ব্যানার্জির বাড়িতে লুকিয়ে আছে, আজকে লিখে দিচ্ছি, আপনি লিখে রাখুন, এই আজকে যে 152 হয়েছে তাতে কাকে বেইমান বলেন আপনি? কাকে আপনি বেইমান বলেন? নিজের ইতিহাসটা একটু দেখুন। কিন্তু ভবানীপুরটার প্রচার, ভবানীপুর উনি হেরে গেছেন। আমি তো আপনাকে আগেই বলেছি 50,000 ভোটে ভবানীপুরে উনি হারছেন। আজ 23শে এপ্রিল প্রথম দফার ভোট, যেখানে পোলিং এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, অভিযোগ পিংলা থানার ওসির বিরুদ্ধে। তো ওসির বিরুদ্ধে ইলেকশন কমিশনকে অ্যাকশন নিতে হবে। দেখুন, আমি যেটুকু মনে পড়ছি, ইলেকশন কমিশন সেই প্রথম যে 6জন অফিসার ছিল তাদের এগেনস্টে এখনো মানে এফআইআর করতে পারেনি, যেটুকু মনে পড়ছে, আমি পরে আর খবর পাইনি। তো ইলেকশন কমিশন যদি ফেল করে তাহলে তো কিছু করার নেই। কি করে পিংলা থানার ওসি সাহস পায় এটা? তাকে সাসপেন্ড করতে হবে, তাকে চাকরি থেকে। কিন্তু দিকে দিকে এই ধরনের বিক্ষোভ দেখা যাচ্ছে, এতদিন ধরে চলেনি, হঠাৎ করে ভোটের দিনকে এই ধরনের ঘটনা। কিন্তু চোর তো চুরি করবেই। দেখুন, এরা আজকে যে গন্ডগোল করবে এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না, কারণ মোটামুটি সব রাস্তা বন্ধ হয়ে গেছে। দুটো জাস্ট সোর্স জ্যামিং, এই একটা যে মানুষকে আসতে দেওয়া হবে না। কয়েকটা জায়গায় যেমন বলেছে সেখানে গ্রামের মানুষ খবর দিয়েছে, তা বা জার্নালিস্টরা খবর দিয়েছে, সেখানে পুলিশ গিয়ে গ্রামের মানুষকে নিয়ে গেছে। 4 তারিখ যদি তৃণমূল ক্ষমতায় আসে, হয়তো ওই গ্রামের অর্ধেক লোককে, মানে অর্ধেক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হবে, কিছু লোককে হয়তো খুন করা হবে। কিন্তু তারা সাহস নিয়ে কাজটা করেছে। কারণ শেষ অস্ত্র হিসাবে এরা কিন্তু চুরি ডাকাতি গুন্ডামি এগুলো করবে। তো সেটা জেনেই নামা, এরা যে গুন্ডা, এরা যে ডাকাত, সেটা জেনেই নামা। অ্যান্ড অন দি কন্ট্রারি, আপনি দেখুন কলকাতার বেশ কিছু এলিট লোক যারা রেগুলার সরকার থেকে দাক্ষিণ্য পায়, তারা চাইছে বুদ্ধ লোক, তারা চাইছে যে ইয়ে হোক, আপনার কি বলে, বুথ জ্যামিং হোক, ভোটটা না হোক ঠিকঠাক। তারা ইলেকশন কমিশনকে দোষ দিচ্ছে। তবে একটা জিনিস, ইলেকশন কমিশন মানে 100% তো করা যায় না পারফেক্ট, একটা দুটো জায়গায় তো গন্ডগোল হয়। মুর্শিদাবাদের রানীনগরে 54 নম্বর বুথ, সেখানে বুথ জামিং এর অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তাও দেখা যাচ্ছে। মনে হচ্ছে ঠিক হয়ে যাবে, একটু টেম্পোরারি দু এক জায়গায় ছেঁচড়ামো করবে, মারধর খেলে এমনি ঠিক হয়ে যাবে। তবে দেখা নিজের ভোটটাই দিতে পারলো না। হ্যাঁ, মানে এবার যে গন্ডগোল করবে সে নিজের ভোটটাই দিতে পারবে না। মুর্শিদাবাদ তারপর 1 বছরের জেল। তার সঙ্গে মুর্শিদাবাদে দেখুন, মুর্শিদাবাদে এই তো পিসি ভাইপোর কথা শুনে কিছু লোক জেলে গেছে, বলছে যে এমন মানে ওই যে ওই ওয়াক অফ কেসে বা এটসেট্রা 20 বছরের মধ্যে জেল থেকে বেরোতে পারবে না। এখন মুর্শিদাবাদের লোকেরা যদি মনে করে যে পিসি ভাইপোকে মুখ্যমন্ত্রী করার জন্য আমরা 20-30 বছর জেল খাটবো, তাহলে জেল খাটবে তারা। এটা মুর্শিদাবাদের লোকের উপর নির্ভর করছে। এই যে কিছু কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনীর এই সক্রিয়তা দেখা যাচ্ছে, যেমন সবংয়ে দেখলাম, আজকে মুর্শিদাবাদে দেখা যাচ্ছে, তাহলে সব জায়গায় দেখা যাচ্ছে না কেন? এটা তো একটা প্রশ্ন এটা তো উঠছে। নির্ভর করে বিভিন্ন জায়গায়, কার কিছু জায়গায় ধরুন অ্যান্টিসিপেট করা যায় না। গ্রামে ধরুন রাস্তাঘাট, ইভেন আমরা গ্রামে গেলে বহু রাস্তাঘাট চিনতে পারবো না। ঠিক আছে, ওরা হয়তো চিনতে পারছে না, বা আসতে দেরি হচ্ছে, বা সময় পাঠাতে অনেক সময় ধরুন আমরাও যেমন দমকলে মানে সময় ফোন করতে পারি না, হয়তো সেরকম কাছাকাছি ফোন নাম্বার ছিল না বা কিছু না, হয়তো যায়নি। কিন্তু এবার মোটামুটি অ্যাকশন কিন্তু নেওয়া হচ্ছে, অ্যাক্টিভ কিন্তু মোটামুটি। দমকল, যেখানে হুমায়ুন কবির প্রার্থী হয়েছেন, সেখানে দেখা যাচ্ছে হুমকি দেওয়া হচ্ছে তৃণমূলের তরফ থেকে, তো ভোট যেন একটা অন্য জায়গায় না যায়, হুমায়ুন কবিরের উপরও হামলা চলেছে। না, এই 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 হুমকিটা ওরা মানে সব কনস্টিটিউয়েন্সি দিচ্ছে। এই হুমকি ওরা সব, কারণ ওরা দেখছে যে এছাড়া আর কোনো রাস্তা নেই মানুষকে ধমকি দেওয়া ছাড়া। এবার যদি একটা লোক যদি অন্যদিকে দেয় তো কিছু করতে পারবে না। তো শেষ চেষ্টা একটা করা, কারণ বাকি সব রাস্তা বন্ধ। ধরুন নমিনেশন, অন্যান্য ভোটে দেখবেন নমিনেশন ফেলতে দেয় না, নমিনেশন উইথড্র করতে বাধ্য করে, কিংবা ধরুন অন্যান্য যে যে গন্ডগোলগুলো করে। তো এবার তো যেমন ক্যামেরা অফ করে রেখে দেয়, বা ক্যামেরা অফ করে রেখে যাচ্ছে না। তো এবার সেক্ষেত্রে কিছু তো করবেই, মানে একেবারে দেখুন এরা বুঝতে পারছে ক্ষমতা থেকে চলে যাবে, তারা চেষ্টা করবে না? পিসি ভাই কোম্পানি চেষ্টা তো করবেই একটা। আমাদেরও তো ধমকি দিচ্ছি, তো বলছি যে ক্ষমতা গেলে সবাইকে খুন করে ফেলে দেবে। তো উই আর অলসো প্রিপেয়ার। ঠিক আছে, এদের এগেনস্টে লড়াই করতে গিয়ে যদি কয়েকজন আমরা খুন হলাম তো হলাম। এটা তো ওপেন ছেড় দিচ্ছে যে ভোটের পর এরা দেখে নেবে, হাত কাটবে, পা কাটবে, মানে ব্যাপারটা তো তাই যে খুন করে দেবে। তো তার জন্য প্রিপেয়ার্ড আমরা।
কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বলেছিলেন যে মুর্শিদাবাদে গিয়ে কংগ্রেসকে ভোট দিলে সেই ভোট বিজেপিতে আসবে, সেই একই ধরনের সুর শোনা গেল কলতান দাশগুপ্তের গলায়। তিনি বলছেন বিজেপিকে ভোট দিলে তারা আবার গিয়ে তৃণমূলে জয়েন করবে, তাই সিপিএম কে ভোট দেওয়াটা উচিত। কলতান দাশগুপ্ত একটা অত্যন্ত বাজে লেভেলের পলিটিশিয়ান। অভয়া আন্দোলনের সময় কি একটা যেন গন্ডগোল করেছিল, ওটা পুলিশে ধরেছিল, কি একটা মিথ্যে খবর টবর ছড়িয়েছিল, পুলিশে ধরেছিল। এবার কলতান দাশগুপ্তর লোকেরা অভয়ার মান নামে যা নোংরা ভাষায় কথা বলেছে, আপনি দেখেছেন সিপিএম এর লোকেরা কি নোংরা ভাষায় কথা বলেছে, কতগুলো ভিডিও বের করেছে। তো কলতান দাশগুপ্ত একটা অত্যন্ত মানে মানে নিচ টাইপের একজন পলিটিশিয়ান। মানে আমি আগে জানতাম যে এটা খুব বাজে একটা ছেলে, আপনার এই কি কি ভোদায়ন ভট্টাচার্য না কে, এদের এই তৃণমূলের চুচুড়ায় ক্যান্ডিডেট হয়েছে। দেবাংশু। হ্যাঁ, ভোদাংশু ভট্টাচার্য, হ্যাঁ ওই দেবাংশু ভট্টাচার্য। তো সেরকম ভেবেছিলাম এটা তার থেকে বেটার আর কি। কিন্তু এই ছেলেটা আরো বাজে ছেলে, মানে যাচ্ছে অভয়ার মাকে নিয়ে যা করলো, তারপর তো এইসব ছোটখাটো বদমাইশি তো করতেই পারে। তৃণমূল কংগ্রেস থেকে আশঙ্কা করা হয় যে 800 জনকে গ্রেফতার করা হতে পারে ভোটের আগে, এমনটা নিয়ে হাইকোর্টেও মামলা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নামও উল্লেখ করেছেন যে কাদের কাদের তো গ্রেফতার করা মামলার হতে ডেট পারে। কবে, আজকে নাকি? মামলার ডেট কবে আমি জানি না, তবে 800 জনকে তো নির্বাচন কমিশন অ্যারেস্ট করতেই পারে। এরা গতবার যারা ভোটের পর গন্ডগোল করেছিল, খুন করেছিল, হ্যাঁ এদের নাম আপনার মাইনরিটি কমিশন, তারপর আপনার কমিশন, সব কিছুতে আছে। চাইল্ড কমিশন, উমেন্স কমিশন, হিউম্যান রাইটস কমিশন, এগুলোতে যাদের নাম আছে তাদের অ্যারেস্ট করা হচ্ছে। তো এখন তৃণমূল তো সবসময় দেখুন, তৃণমূল আমাদের ট্যাক্সের পয়সায় চোর ডাকাত গুন্ডা এদের বাঁচানোর চেষ্টা করে, যেমন অভয়ের খুনিকে বাঁচানোর চেষ্টা করেছিল। যারা অভয়াকে মানে অভয়ের মানে খুনিকে বাঁচিয়েছে, তাদের কাউকে এমপি করে দিয়েছে, কাউকে প্রমোশন দিয়েছে। তো সেখানে তো এরা এই কাজগুলো করতেই পারে। তারা এতটা শিওর হয়ে নাম বলছে কি করে? উদয়ন গুহ থেকে কাজল শেখ, রত্ন চট্টোপাধ্যায়, প্রত্যেকের নাম রয়েছে সেই লিস্টে। উদয়ন গুহ তো নাম করা ক্রিমিনাল, কাজল শেখ তো নাম করা ক্রিমিনাল, এরা তো নাম করা ক্রিমিনাল, এরা অত্যাচারী ক্রিমিনাল, খুনি এরা সব, ওপেন খুন করা লোক এরা। উদয়ন গুহ গতবার বিধানসভা ভোটে হারলো, কত 1000 না 2000 ভোটে। বিধানসভা ভোটের পর এমন অত্যাচার করেছে যে লোকে ভয়ে ভোট দিতে যায়নি, ও 1.5 লাখ না 2.5 লাখ ভোটে জিতেছে। ওর নাম করা খুনি উদয়ন গুহ, ও যে নটোরিয়াস ক্রিমিনাল, মানে নাম নেবে না? তৃণমূলের ভিতরের লোকেরাই জানে যে কারা কারা অপরাধী। সে তো পুলিশের মধ্যে লোক টোক থাকে, সেখান থেকে হয়তো জানতে পেরেছে, হয়তো পুলিশের মধ্যে। তো থাকাটা খুব স্বাভাবিক, উদয়ন গুহর নাম থাকাটা খুব স্বাভাবিক। অন্যদিকে জগদ্দলের প্রার্থী, বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস রাজেশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে টিকিট চেয়েছিল, কিন্তু চোর ডাকাতদের মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দেয় না। ও আচ্ছা, উনি চোর ডাকাত, আর মদন মিত্র খুব ভালো লোক, খুব ভালো লোক, এই অদিতি মুন্সির বর খুব ভালো লোক, ব্রাত্য বসু খুব ভালো লোক, সুজিত বোস খুব ভালো লোক। আর উনি একটা আইপিএস, উনি রিটায়ার করে গেছেন, ওনার নামে কোনো ভিজিলেন্স নেই, কিছু নেই, উনি চোর ডাকাত হয়ে গেলেন। তা উনি চোর ডাকাত হলে আপনি ভিজিলেন্স দেননি কেন ওনার নামে? আপনি নিশ্চয়ই ওর সঙ্গে কোনো সার্টগার্ড আছে। আপনি যদি জেনে থাকেন যে ও চোর ডাকাত, আপনি চিফ মিনিস্টার, আপনি হোম মিনিস্টার, আপনি কেন ওর এগেনস্টে কেস দেননি তখন? কি হলো, ক্লিয়ারেন্স নিয়ে বেরিয়ে গেল, আপনি ভোটে দাঁড়ানোর ক্লিয়ারেন্সটা কি করে দিলেন ওকে? এসব কথা তার মানে আপনি ওর সঙ্গে আপনার হাত মেলানো আছে কোথাও একটা। তৃণমূল থেকে অভিযোগ উঠছে যে বিজেপি মানে তৃণমূলকে নাকি কখনো ভাঙা যায় না, কিন্তু বিজেপি থেকে ভাঙিয়ে লোকজন তৃণমূলে গেছে, সিপিএম থেকে ভেঙে গেছে, এমনটা অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল রাত্রেই তৃণমূল থেকে এক এমএলএ ভেঙে আমাদের দলে এসছে, গতকাল রাত্রেই আমাদের দলে একজন এসছে তৃণমূল থেকে ভেঙে। তো হাজার হাজার লোক ভেঙে পারে, এরপর তো এরপর আর ভাঙবে না, এরপর উনি একা থাকবেন, বাকি সবাই একটা জট নিয়ে বেরিয়ে চলে যাবেন। 5 তারিখে উনি দেখবেন যে ভাঙেনি, সব পুরো একদম উনি থাকবেন, বাকি সব আলাদা হয়ে গেছে ওনার থেকে, দলটাই উঠে গেছে, মানে দলে আর কিছু থাকবে না। আইপ্যাক মামলার শুনানি ছিল গতকাল। সুপ্রিম কোর্ট বলছে মুখ্যমন্ত্রীর এত মানে এই ধরনের আচরণ গণতন্ত্রের পক্ষে ঠিক নয়। এটা কতটা লজ্জা রাজ্যবাসীর আমি জন্য। সুপ্রিম কোর্টের ভেবে পাই না, 3 মাস পর এইটুকু বুঝলেন উনি? 3 মাস পর সুপ্রিম কোর্টের কাছে আমাদের কাছে হাত জোর করে, মানে আমাদের যে আপনারা যখন 3 মাস পর যে বুঝতে পারলেন যে এটা গণতন্ত্রের জন্য ঠিক না। 15 বছর উনি রাজত্ব করার পর, যেটা আমরা 15 বছর আগে বুঝেছি, অন্তত 15 বছর পর যে সুপ্রিম কোর্ট এটা বুঝলেন, এর জন্য সুপ্রিম কোর্টের মানে ঘুরে মানে 1000খানা প্রণাম জানাচ্ছি আমরা। 3 মাস আগে অ্যারেস্ট করা উচিত ছিল, ওই কাজ তো আমি আপনি করলে অ্যারেস্ট হয়ে যেতাম। সেখানে এতদিন পর উনি এই জিনিসটা যে বুঝতে পারলেন,
ঠিক আছে, এই জন্য ওনা সুপ্রিম কোর্টকে একদম মানে শ্রীচরণে 1000 প্রণাম আর কি, যে উনি বুঝতে পেরেছেন অন্তত। এবার বুঝে কোনো অ্যাকশন নেবেন না সেটাও নেবেন না, জানি না, দেখা যাক, ওয়েট করি আরো 15 বছর। কিন্তু এই আইপ্যাক তো একটা সামান্য ভোট কুশলী সংস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এত মানে সমবেদনা কেন আইপ্যাকের জন্য? প্রতীক জৈনকে বাঁচাতে তিনি ছুটে যাচ্ছেন, আইপ্যাকের কর্মীদের কাজ চলে গেছে, আইপ্যাক ওনার হয়ে তাদেরকে ঘুষ কাজ করবেন বলছেন। আইপ্যাক ওনার হয়ে ঘুষ কালেক্ট করতো বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ঘুষ কালেক্ট করে পার্টি ফান্ডে ঢোকাতো। সেই জন্য আইপ্যাকের উপরে এত দরদ। এবার ঘটনা হচ্ছে যে সেটা আমরা সবাই জানি, শুধু সুপ্রিম কোর্ট যায় না, সুপ্রিম কোর্ট এতদিন পর জানতে পারলো, সেটাই চিন্তার বিষয় আর কি। আইপ্যাকের যে কাজ চলে গেছে প্রায় 20 দিনের জন্য আইপ্যাককে বন্ধ করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদেরকে কাজও দেবেন, এমনকি তাদেরকে বেতনও দেবেন। দিন, কে বারণ করেছে? ওরা তো প্রথমত এক জায়গায় দুজন চাকরি করতে পারে না, কার কার কাজ দিয়েছেন একটু বলবেন। ওরা তো ছুটি দিয়ে আছে, ওদের তো দু জায়গায় কাজ করতে পারে না। তো ওরা যদি দু জায়গায় কাজ করে বেতন পায়, তাহলে সেটা নিয়ে আবার নতুন কেস হবে আবার। এই যে আইপ্যাক মামলার মূল অভিযুক্ত প্রতীক জৈন, শুভেন্দুবাবু অভিযোগ করেছেন এই প্রতীক জৈন ওনাকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে লুকিয়ে রেখেছে। তাহলে কি ইডি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাবে তল্লাশির সেটা জন্য? ওরা তো যাওয়া উচিত। যদি ইডি জেনে যায় যে ওনার মমতা ব্যানার্জির বাড়িতে লুকিয়ে আছে, আর কোন বাড়িতে, ওই চালার বাড়িতে নাকি পাশে ভাইপোর ওই 3 তলার অট্টালিকায়, যাই না, যেখানে খবর পেয়ে গিয়ে কোনো হানা দিক, ধরা তো উচিত তাকে। শান্তনু সিনহা বিশ্বাস, তার বাড়িতেও ইডি তল্লাশি চালিয়েছে, তার 2 ছেলেকেও ইডি তলব করেছেন। তা তাকে নাকি পাওয়া যাচ্ছে না শুনলাম। সে নাকি গুষ্টি শুদ্ধ কোথায় হওয়া হয়ে গেছে, সিঙ্গাপুর না মালয়েশিয়া। তো এত বড় মানে ইয়ে, এত বড় সে বীরপুরুষ, সে পালিয়ে চলে গেল, বাহ! মানে ঘটনাটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না ব্যাপারটা। শান্তনু সিনহা বিশ্বাস হলো মানে পশ্চিমবঙ্গ পুলিশের গত 2 দশকের সবচেয়ে নটোরিয়াস অফিসার। মানে ওর নামে এমন দুর্নীতি নেই, সেই দুর্নীতি নেই, কিন্তু দেখুন মানে একটা ধাক্কাতেই সে পালিয়ে চলে গেল। তা এত বীরপুরুষগিরি দেখাও, ফেস করো সেই জিনিসটা, এইটুকু মেরুদণ্ড নেই। কিন্তু এই যে একের পর এক তৃণমূলের নেতা মন্ত্রী এদেরকে ইডি ডেকে পাঠাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের খুনের আশঙ্কা করছেন এই মানে এই যে ইডি ডেকে পাঠাচ্ছে বারবার, এই জন্য। উনি প্রত্যেকবার কখনো মাথা ভেঙেছে, কখনো আমার মাথায় ব্যান্ডেজ, কখনো পায়ে ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ নিয়ে উনি ভোট করেন। তো এবার ওনাকে কেউ কোনো অ্যাটাক করছে না বলে নিজেই উনি বলে দিলেন যে আমাকে খুনের হুমকি দিচ্ছে। ঠিক আছে, এগুলো ভোটের আগে একটা সিম্প্যাথি ক্রিয়েট করার জন্য আর কি। এই যে বিভিন্ন স্টার ক্যাম্পেনাররা বিজেপির হয়ে প্রচার করতে আসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের বক্তব্য যে মানে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে প্রধানমন্ত্রীকে আসতে হচ্ছে বারবার করে ছুটে মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য। মমতা ব্যানার্জি 1989-এ হেরে যাওয়ার পর 91 ভোটের আগে মমতা ব্যানার্জিরা কতবার প্রচার করতে এসেছিল রাজীব গান্ধী। 96-এ মমতার ব্যানার্জির জন্য প্রচার করতে আসেনি নরসিংহ রাও। 98-এ মমতা ব্যানার্জির জন্য 98, 99, 2000, 99 দুবার অটল বিহারী বাজপেয়ী এসে প্রচার করে গেছেন দক্ষিণ কলকাতায়। 2001-এ ওনার জন্য মনমোহন সিং প্রচার করেছেন। ঠিক আছে, ওনার জন্য তো বহু আদবানিজি ওনার হয়ে প্রচার করেছেন, মুরলী মনোহর জোশীজি ওনার হয়ে প্রচার করেছেন। সেগুলো উনি ভুলে গেলেন? আমাদের মনে আছে এগুলো। 2011-তে সোনিয়া গান্ধী, মনমোহন সিং ওনার হয়ে প্রচার করে গেছে। ঠিক আছে, 2011-তে। তো আমাদের সব মনে আছে, এসব আমরা ভুলে গেছি নাকি? এখন আপনি এসব অস্বীকার করলে হবে? আপনি যতদিন হারতেন, আপনি তো প্রথম 28 বছর হেরেছেন ইলেকশনে। আপনি সিপিএম এর কাছে 28 বছর হেরেছেন। তো আপনি যে 28 বছর হেরেছেন, প্রত্যেকবার আপনার জন্য কোনো না কোনো কেন্দ্রীয় নেতৃত্ব এসে আপনার জন্য ভোট চেয়ে গেছে এখানে, অন্য রাজ্য থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে বিভিন্ন সভামঞ্চ থেকে তিনি বলছেন যে বাংলার মানুষের কর্মসংস্থানের দায়িত্ব আমার, কথা দিলাম। তাহলে এই 15 বছরে কি করলেন তিনি? সেটা ওনাকে জিজ্ঞেস করুন। 15 বছর তো একটা চাকরিও হয়নি। এবার যে কটা কর্মসংস্থান হয়েছে, সেই সবকটা কর্মসংস্থানের পিছনে টাকা টাকা পয়সা নেওয়া হয়েছে। দেখুন এখানে উনি বলছেন যে কর্মসংস্থানের দায়িত্ব আপনার, তাহলে কর্মসংস্থানে গেছে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির দায় আপনাকে নিতে হবে। আপনি যখন দায়িত্ব নিচ্ছেন পুরোপুরি, তার মানে দুর্নীতির দায়িত্বটাও আপনার, আপনি অন্যের উপর ছেড়ে দিতে পারেন না। তার মানে এই চাকরি চুরির দুর্নীতি, এই দুর্নীতি বা অন্যান্য ডিপার্টমেন্টে আজকে এই স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, পিডব্লিউডির যত ইঞ্জিনিয়ার নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় যা ছোটোখাটো রিক্রুট হয়েছে, সব জায়গায় চুরি হয়েছে, ফায়ার সার্ভিসে। তো সেগুলো আপনি দায়িত্ব নিন, এগুলো তদন্ত হবে। এডুকেশনটা তদন্ত হয়েছে, বাকিগুলো হবে আগামী দিনে। তো আপনি ভালো হলো যে আপনি স্বীকার করলেন যে পুরো দায়িত্ব আপনার। তাহলে উনি যে বারবার করে একটাই কথা বলেন যে 15 বছরে তিনি 40% মানে বেকারত্ব কমিয়েছেন, 2 লক্ষ চাকরি দিয়েছেন। হ্যাঁ, স্বচ্ছ বেকাররা সব পালিয়ে গেছে না রাজ্য থেকে পরিযায়ী হয়ে।
উনি তো বলেছেন যে আমি বেকারত্ব কমিয়েছি, তাই তো? তো বেকাররা রাজ্য থেকে চলে গেলেই বেকারত্ব কমে গেল, অন্য রাজ্যে চলে গেছে বেকাররা। উনি বেকারত্ব কমিয়ে দিয়েছেন, বেকাররা নেই কি ওই রাজ্যে, সবাই রাজ্য ছেড়ে পালিয়ে চলে গেছে। উনি যদি বেকারত্ব কমাতেন তাহলে 1 কোটি লোক কেন ওনার এখানে যুবসাথীতে অ্যাপ্লাই করলেন? 1 কোটি লোক তো তাহলে যুবসাথীতে অ্যাপ্লাই করতো না। আপনি দেখছেন 5.5 লক্ষ ভোটার, 6.5 কোটি ভোটার, তার মধ্যে 1 কোটি বেকার। ভাবুন তাহলে কোথায় আছি আমরা। মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিএ দিয়ে দেবেন, এখন তিনি নতুন করে বলছেন যে মানে সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা, সেই ভাতার ফাইল নাকি আটকে রেখেছে নির্বাচন কমিশন। আর উনি এত মিথ্যা কথা বলেন, ওনার মিথ্যা কথা, এটা সব, এটা কোর্ট কন্টেম্প করবে আর কি, সামলাতে হবে ওনাকে। ইতিমধ্যে নাকি 25% ডিএ দিয়ে দেওয়া হয়েছে, বাকি 4% এপ্রিল মাসে বেতনের সঙ্গে সরকারি কর্মচারীরা বাড়ি মানে পেয়ে যাবে, কিন্তু কোনো নির্দেশিকাই এখনো জারি করা হয়নি সেই বিষয়ে। পাইনি কেউ এসব। দেখুন, এই জন্য তো ওনাকে কেউ বিশ্বাস করে না, ওনার মানে কর্মীরা ওনাকে বিশ্বাস করে না। আপনি বাকি সব ছেড়ে দিন, ওনার কর্মীরা ওনাকে বিশ্বাস করে না। উনি জানলেন যে আমার বলা দরকার আমি বললাম, ঠিক আছে, তোমরা শোনা দরকার শোনো, নইলে না শুনো না। আমি তো মিথ্যা কথা বলবোই, মিথ্যা কথা বলে যাচ্ছেন উনি। অন্যদিকে কর্তব্যের গাফিলতিতে ভবানীপুরে 3 জন ম্যাজিস্ট্রেটকে সাসপেন্ড করে দিয়েছে নির্বাচন কমিশন। হওয়া উচিত তো, কর্তব্য গাফিলতি করার সব লোকজন সব এই ভবানীপুর কালীঘাট এলাকাতেই আছে। তো 3 জন না, ওখানে 300 জনকে সাসপেন্ড করা উচিত। ওখানে সবই এই অনুপ্রাণিত, গৃহপালিত এবং অত্যন্ত অসৎ টাইপের সব লোকজন ওখানে বসে আছে। মানে খুঁজে খুঁজে এদের এগেনস্টে ভিজিলেন্স বসানো উচিত এবং এদের বিরুদ্ধে তদন্ত করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় উনি সভা করে বেড়াচ্ছেন বিভিন্ন প্রার্থীর প্রচারের জন্য, কিন্তু নিজের কেন্দ্র ভবানীপুর সেখানে তাকে দেখা যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যেদিন সেদিন ডাইভ মারবেন ভবানীপুরে, সেদিন অন্য কাউকে আর সেখানে দেখা যাবে না। না না, উনি ভবানীপুরে হারবেন উনি জানেন মোটামুটি। উনি ভবানীপুরে হারবেন এটা মোটামুটি উনি নিশ্চিত। সেই জন্য উনি দেখছেন যে অন্য কোথাও তাহলে প্রচার করি, এখানে তো প্রচার করে লাভ নেই, এখানে এমনি হারবো এমনি হারবো, তাই হয়তো প্রচার করছেন না। আর মোটামুটি ওরা মানে বানপ্রস্থের সময় চলে এসছে আর কি। তো সেসব ভেবে টেবে উনি দেখছেন ঠিক আছে বাকিগুলো প্রচার করে নিলে লোকে কি বলবে, কিন্তু ভবানীপুরটা প্রচার, ভবানীপুর উনি হেরে গেছেন। আমি তো আপনাকে আগেই বলেছি 50,000 ভোটের ভবানীপুরে উনি হারছেন। ওখানে অবাঙালিরা কেউ ভোট দেবে না। ওখানে বাঙালিদের মধ্যে যারা কি এই পিসিআর ভাইপোর অত্যাচারে যাদের জন্য গাড়ি 1 কিলোমিটার ঘুরে আসতে একটা ওষুধের দোকান যেতে, তারা কেউ ভোট দেবে না। মানে ভবানীপুরে এবার অবস্থা ওনার খারাপ। ওই জন্য কি শুভেন্দু বাবুর ওপর এত আক্রমণ, শুভেন্দু বাবুর পরিবারের উপর এত আক্রমণ করছেন? বলছেন বিজেপি নাকি তাদেরকে দুধে ভাতে রেখেছে। এবার দুধে ভাত মানে কি, ওটাকে খারাপ ব্যবহার করবে? আর বিজেপি রেখেছে মানে কি, উনি বিজেপির মধ্যে সম্পৃক্ত হয়ে গেছেন। শুভেন্দুবাবু বিজেপির মধ্যে সম্পৃক্ত হয়ে গেছেন, উনি বিজেপির অন্যতম টলেস্ট লিডার বেঙ্গলের। এসব বলে লাভ আছে? বিজেপি ওনাকে রেখেছে মানে, আরে হি ইজ পার্ট অ্যান্ড পার্সেল। এখানে বিজেপি বড় হওয়ার পিছনে, এই পিছনে গত 5 বছর উনি কি পরিশ্রম করেছেন। আপনি 5 বছরে একদিনও দেখেছেন ওনাকে বসে থাকতে? কিভাবে পরিশ্রম করেছেন, বিজেপি করে রেখেছে। উনি নিজের তাগিদে উনি লড়াই করেছেন। উনি যদি না করতেন 5 বছর, 5 বছর যদি ঘরে বসে থাকতেন, বসে থাকতে পারতেন উনি, কোনো অসুবিধা ছিল না। উনি তো নিজের তাগিদে বিজেপিটাকে দাঁড় করানোর জন্য, বিজেপিটাকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করেছেন। তো বিজেপি ওনাকে দুধে ভাতে কি করে রাখলো? উনি তো দুধ ভাত খাওয়ার সময় উনি পাননি। প্রতিদিন আপনি দেখবেন 5 বছরে এমন কোনো দিন নেই যেদিন এখানে কোথায় মস্তন্দপুরে, কোথায় চারঘাট, কোথায় এখানে ওখানে উনি দৌড়ে বেরিয়েছেন। তো বললে হবে ওনাকে এইসব বলে লাভ নেই, এখন সময় শেষ হয়ে গেছে। ব্যক্তিগত উৎসাহ সরিয়ে লাভ নেই। গত পরশু ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সভা করার কথা ছিল, কিন্তু পারমিশন পাননি তিনি। তাই তিনি বলছেন যে এখানে গদ্দারেরা আসছে, তারা ঢাল তলোয়ার নিয়ে নেমেছে, এবার আমও যাবে ছালাও যাবে। সেটা দেখুন না 4 তারিখে, 4 তারিখে আপনি দেখুন। আর আপনি গদ্দার কাকে বলছেন? আপনি নিজে কংগ্রেসে ছিলেন, কংগ্রেস থেকে আপনি তৈরি করলেন তৃণমূল। তৃণমূল তৈরি করে প্রথমে আপনি বিজেপির সঙ্গে হাত মেলালেন 98-99, 2001-এ আপনি হাত মেলালেন কংগ্রেসের সঙ্গে। তারপর সে কংগ্রেসের যারা ছিল তাদের টিকিট দিলেন না, দিয়ে হারালেন। 2004-এ আবার বিজেপি, 2006-এ আবার বিজেপি, 2008-এ বিজেপি আর কংগ্রেস দুজনের সঙ্গে হাত মিলিয়েছিলেন পঞ্চায়েতে। 2009 কংগ্রেস এসইউসি, তারপর এবার কংগ্রেস এসইউসি নকশাল খেকশিয়াল সবাই। তারপর আপনি সবাইকেই আপনি বিদায় করে দিলেন একবার পাওয়ার হাতে পেয়ে। আপনি কাকে বেইমান বলেন? আপনি কাকে আপনি বেইমান বলেন? নিজের ইতিহাসটা একটু দেখুন। জয়েস কামদাস সান এন্টারপ্রাইজের যে ম্যানেজিং ডিরেক্টর, তাকে যে ইডি ধরেছে, তার নামে প্রায় 1100 কোটি টাকার তছরূপের অভিযোগ উঠেছে। তার সঙ্গে যোগ দেখা যাচ্ছে সোনা পাপ্পু থেকে শুরু করে শান্তনু সিনহা বিশ্বাসের। বাবা, মাত্র 1100 কোটি টাকা! এ তো অনেক, মানে এত অল্প বয়সে এত প্রমোশন!
বাপরে বাপ, ইয়ে তো মাত্র 100 কোটি টাকার জন্য জেল খাটছে ওই পার্থ চ্যাটার্জি, আর এরা মোটামুটি 1100 কোটি টাকা নেমে গেছে। যাক, এখন দেখা যাক কে কতশো কোটি টাকা নিয়েছে। এই আমি বললাম তো, এই পশ্চিমবঙ্গে যে ধার আছে না 8 লক্ষ কোটি, এদের সবাইকে ধরে যদি ওই টাকাটাকে সিজ করা হয়, ওই 8 লক্ষ কোটি টাকার মানে ধারের অর্ধেক মিটে যাবে। ভোটের ক্ষেত্রে প্রিসাইডিং অফিসারদের বলা হয়েছে একটা মুচলেখা জমা দিতে ভোট কেন্দ্রে ঢোকার আগে। যদি তারপরেও তারা কোনো গন্ডগোল করে, কারণ আমরা জানি সর্ষের মধ্যেই ভূত থাকে, তাহলে কি হতে পারে? 172, 173, 174 এবং 175 ধারায় মানে ভয়ঙ্কর রকমের শাস্তি আছে, আপ টু 1 বছর জেল, এবং কিছু ক্ষেত্রে সেটা আরো বেশি। তো তারা যদি পিসি ভাইপোকে বাঁচানোর জন্য মানে সেই রিস্কটা নেয়, তা নেবে, তারা জেলে থাকবে, অসুবিধা কি আছে। একটা শেষ প্রশ্ন করবো, আজকে যেহেতু প্রথম দফার ভোট, প্রায় 152টি কেন্দ্রে ভোট হচ্ছে, কত আসন পেতে পারে এই 152-র মধ্যে বিজেপি? দেখুন, আমি আপনাকে আজকে লিখে দিচ্ছি, আপনি লিখে রাখুন। এই আজকে যে 152 হয়েছে, তাতে মোটামুটি 100-র কাছাকাছি, +-5। আর সন্ধ্যেবেলা আমি এক্স্যাক্টলি বলতে পারবো 100-র কাছাকাছি। এটা বিজেপি স্ট্রং হোল্ড। মেদিনীপুর আছে, নর্থ বেঙ্গল আছে, এটসেট্রা, সব মিলিয়ে আজকে মোটামুটি 100 ক্রস করে যাবে বা 100-র কাছাকাছি এরকম রেজাল্ট থাকবে। কিন্তু এই ব্যালট, যখন পোস্টাল ব্যালটে ভোট হলো, সেখানে তো দেখা গেল তৃণমূল বিভিন্নভাবে সেখানে ব্যাঘাত ঘটিয়েছে। পোস্টাল ব্যালট 0.0001%। পোস্টাল, বরঞ্চ পোস্টাল ব্যালটে ওরা এটা করায় আমরা মোটামুটি জানতে পারলাম যে কোথায় কে বদমাইশি করছে। তাদের উপর স্পেশাল, সেই সব অফিসারদের উপর স্পেশাল মানে ভিজিলেন্স চলবে আর কি। অসংখ্য ধন্যবাদ।